মুর্শিদাবাদে একই রাতে গ্রেফতার ৬ বাংলাদেশি নাগরিক। বুধবার রাতে ৪ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। রানীনগর থানার কালীনগর এক গ্রাম পঞ্চায়েতের হাডুরডাঙ্গা এলাকায় হানা দেয় পুলিশ। গোপন সূত্রে ঠিক কি খবর ছিল, কিভাবে পুলিশ তাদের গ্রেফতার করলো, জানাবেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, মুর্শিদাবাদের যে দমকল মহকুমার একবারে সীমান্তবর্তী এলাকা, রানীনগর থেকে ৪ জন বাংলাদেশি এবং দমকল থেকে আরো 2 জন বাংলাদেশি এবং 6 জনকে 2 থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আজকে আদালতে তোলা হচ্ছে। এবং তারা কাজের খোঁজেই মূলত এখানে এসেছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান, এবং তাদের অন্য আর কোনো উদ্দেশ্য ছিল কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে। এবং এই যে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনার পরে কিন্তু সীমান্ত এলাকার জলঙ্গি, রানীনগর, ভগবানতলা, লালগোলা সমস্ত জায়গায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে এবং বাংলাদেশিরা আরো কেউ অনুপ্রবেশকারী তারা বসে রয়েছেন কিনা সেটার খোঁজেও কিন্তু পুলিশি তল্লাশি অব্যাহত রয়েছে। ধন্যবাদ তোমায়। আপনারা জানেন উত্তরবঙ্গ কিভাবে বিধ্বস্ত হয়ে গেছে বৃষ্টিতে, বন্যা ধসে বিধ্বস্ত জলপাইগুড়ির পোড়াঝাড় গ্রাম। সেই ছবি আপনাদের সামনে রাখবো। জলপাইগুড়ির পোড়াঝাড় গ্রামের ছবি আপনাদের সামনে রেখেছি। বিধ্বস্ত গ্রামকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের তরফে। বহু মানুষজন তারা এই মুহূর্তে গ্রাম ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিচ্ছেন। পুরো ছবিটা আপনাদের সামনে তুলে ধরবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সনদ যা। সনদ, ছবিতে দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পও রয়েছে। কিসের জন্য এই ক্যাম্প, কি ক্যাম্প চলছে, সেখানে কি স্বাস্থ্য পরিষেবার কাজও চলছে? হ্যাঁ দেখো পাপিয়া, আমি বলছি যে এই যে 5 তারিখ থেকে যে মানে গোটা এলাকা বিপর্যস্ত হয়ে গেছিল, সেই পুনর্গঠনের কাজ চলছে। যে আমি বলছি আমার পাশে রয়েছে কিন্তু এটা একটা মেডিকেল ক্যাম্প। আশা কর্মীরা এখানে ক্যাম্প করে রয়েছে সকাল থেকে, গতকালকেও ক্যাম্প হয়েছিল। এই যে পোড়াঝাড়, এটা হচ্ছে নদীর চর, এখানে বাঁধ ভেঙে জল ঢুকে গোটা এলাকা বিপর্যস্ত হয়েছে। ঘরে ঘরে এখন সাপের উপদ্রব, জল ছিল, জল ঘেটে ঘেটে মহিলাদের বিশেষ করে হাতে কিন্তু জল ঘটিত জলবাহিত রোগ তৈরি হয়েছে। এবং খোস পাচরা, চুলকানি, এরকম নানা রকম রোগ রয়েছে। পাশাপাশি দেখো এই যে বাঁধটা এখানে ভেঙেছিল, এই বাঁধে এখন বাঁধ তৈরির কাজ চলছে। বাঁধের ডান পাশে রয়েছে কিন্তু এই হিসেবে রায়তি জমি, আর এই যে বাম পাশে রয়েছে একেবারে হচ্ছে যে নদীর চর। এবং এই যে এলাকা যারা ডুবেছিল, সর্বশান্ত হয়ে গেছে, এদের দাবি হচ্ছে এই যে চরটাকে বাঁচানো। স্বাভাবিকভাবে এই যে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই চরকে বাদ দিয়ে আটকানো সম্ভব না, নদীর চরই থাকবে। এবার যেভাবে বন্যা হয়েছে, প্রতি বছর যে সেভাবে বন্যা হয় এবং এই চরের মানুষ থাকতে পারবে না। এই চর কিন্তু তারা কিন্তু নিজেরা বসেনি, তারা টাকা দিয়ে কিনেছে। অর্থাৎ বেআইনি ভাবে জমি কেনা বেচার একটা যে চিত্র, সেটা কিন্তু এই বন্যায় সামনে চলে এসেছে। ফলে গোটা এলাকা কিন্তু নানা রকম পুনর্গঠনের কাজ চলছে, হেলথ ক্যাম্প চলছে, ত্রাণ, বিভিন্ন বেসরকারি সরকারি ত্রাণও আসছে এখানে। কিন্তু সবচেয়ে যেটা হচ্ছে যে এদের যে আগামী দিন কিভাবে সুরক্ষিত থাকবে সেটা কিন্তু বড় প্রশ্ন। যে বাদ দেওয়ার দাবিটা উঠছে, যদিও বাদে এই চর কি করে বাদ দেওয়া যায় সেটা কিন্তু এখনো সরকারের পরিষ্কার নয়। গৌতম দেব সে কথাই জানিয়েছেন। ধন্যবাদ তোমায় সনদ। বিহারের পর এবার এ রাজ্যে এসআইআর এর পালা। রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ টিমও। আর এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, ভোটমুখী পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হতে চলেছে এসআইআর? সূত্রের খবর, দফায় দফায় বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা তারা কি কি জানতে চেয়েছেন এবং কোথায় কোথায় সমস্যা হতে পারে বলে তারা একের পর এক বৈঠক করছেন, যাতে এসআইআর এর প্রস্তুতির বিষয়ে কোনো খামতি না থাকে। জানাবেন সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, কোলাঘাটে একেবারে সকাল থেকে দফায় দফায় বৈঠক চলছে, ঠিক কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছেন আধিকারিকরা? দেখো, প্রথম দফায় যে বৈঠক রয়েছে সে প্রায় 1.5-2 ঘন্টা হতে চললো। এই বৈঠক শুরু হয়েছে। প্রথম দফায় ডিএম, এডিএম, ইআরওরা রয়েছেন এবং অবশ্যই হায়ার অফিসিয়ালসরা রয়েছে। এবং সেক্ষেত্রে সবথেকে বড় গুরুত্ব দেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, এই 3টি জেলাকে নিয়ে এই বৈঠক হচ্ছে। এবং জানিয়ে রাখি যে এই বৈঠকের পর কিন্তু আরেকটি বৈঠক রয়েছে, সেটা কিন্তু বিএলওদের নিয়ে বৈঠক রয়েছে। একবার ছবিটা দেখিয়ে দেবো। দেখো, বিএলওরা কিন্তু অপেক্ষা করছেন এবং এই বৈঠক যখন প্রথম ধাপের বৈঠক শেষ হবে তারপর কিন্তু বিএলওরা ভেতরে প্রবেশ করবেন, তাদেরকে নিয়ে আলাদা করে বৈঠক।
জানিয়ে রাখি যে প্রথম দিকে যে বৈঠক হচ্ছে অবশ্যই জানতে চাওয়া হচ্ছে এই 3টি জেলায় কোথায় কোথায় অসুবিধা রয়েছে, এবং যেটা বারবার কমিশনের কর্তারা জানতে চাইছেন যে এই যে তারা কি 15 অক্টোবরের মধ্যে সব কাজ শেষ করতে পারবেন কিনা, এবং যখন নোটিফিকেশন করা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে SIR, সেক্ষেত্রে কিন্তু একদম 3 থেকে 4 দিনের মধ্যে তারা 20% থেকে 30% তারা এমিউনারেশন ফর্ম ছাপাতে পারবেন কিনা, কারণ এটা কিন্তু সব থেকে বড় কাজ। কারণ 7,65,00,000 যেখানে ভোটার রয়েছে তার দ্বিগুণ কিন্তু এই ফর্ম ছাপাতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা বড় কর্মযোগ্যই বলা যেতে পারে। অন্যদিকে আরও একটা বিষয় BLOদের কথা বলে রাখি। দেখো, পূর্ব মেদিনীপুর এটা নিয়ে কিন্তু বিস্তর অভিযোগ এসেছিল এর আগে, এবং EROদের নিয়ে অভিযোগ এসেছিল, এই নিয়ে শাস্তিরও কিন্তু খাড়া ঝুলেছে। এবং সেক্ষেত্রে আরও একটা বিষয় বলে রাখি, BLOদের ক্ষেত্রে কিন্তু সবসময় নির্বাচন কমিশন বলছে যে তাদেরই কিন্তু তারা হচ্ছে আসল কাণ্ডারি, তারা যাচ্ছেন একদম গ্রাসরুট লেভেলে যাচ্ছেন, মানুষের সাথে মিট করছেন, কে আসল ভোটার তারা কিন্তু সেটা অবশ্যই নথিভুক্ত করছেন। তাদের কাজ কিন্তু অত্যন্ত বেশি, এবং তাদের কিন্তু একদম BLO অ্যাপ ব্যবহার করতে হবে এবং অনেকগুলো মডিউল কিন্তু তাদের কাছে আসবে, সেক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই কারণে কিন্তু আলাদা করে BLOদের একটা বৈঠক রয়েছে। এবং আরও একটা বিষয় বলে রাখি, এর আগে যে অভিযোগ এসেছিল EROদের নিয়ে, যেটা জানি না কি ময়নার ক্ষেত্রে জানা আছে, এবং সেক্ষেত্রে নন্দকুমারের ক্ষেত্রেও কিন্তু অভিযোগ এসেছিল যে তারা কিন্তু পাসওয়ার্ড শেয়ার করেছিলেন, এবং সেক্ষেত্রে পাসওয়ার্ড শেয়ারের ক্ষেত্রে কিন্তু বারবার বলা হয়েছে যে কোনোভাবে কিন্তু পাসওয়ার্ড শেয়ার করা যাবে না। যারা ডেটা এন্ট্রি অপারেটর একদম স্বচ্ছতার সঙ্গে করতে হবে, ফেক ভোটার লিস্টে কিন্তু কোনোভাবেই করা যাবে না। যারা জাল নথি দিচ্ছেন সেক্ষেত্রে ভোটার তালিকা তাদের নাম তোলা যাবে না, এই নিয়েও বিস্তর অভিযোগ ছিল। সেই অভিযোগ যাতে আর না আসে, এবং স্বচ্ছতার সঙ্গে যাতে এই ভোটার লিস্টে যারা জেনুইন ভোটার রয়েছে, যারা একদম প্রকৃতপক্ষেই ভোটার রয়েছেন, তাদের যাতে নাম থাকে। আরও একটা বিষয় বলে রাখি, বাঁকুড়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে, যেটা হচ্ছে 2002 থেকে যে লিস্ট ছিল ভোটার লিস্ট, 2025 পর্যন্ত যে ভোটার লিস্ট দেখা যাচ্ছে সেক্ষেত্রে নামের কিন্তু বিস্তর ফারাক রয়েছে, অর্থাৎ অনেক নামই পাওয়া যাচ্ছে না। সেটা কিভাবে ওভারকাম করা যাবে সেই নিয়ে আলোচনা হবে। অন্যদিকে আরও একটা বিষয় বলে রাখি, ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর নিয়ে যেমন রাজনৈতিক দিক দিয়ে বিজেপির তাদের যে অভিযোগ ছিল যে বেশিরভাগই যে BLO তাদের কিন্তু সরকারি যারা BLO ছিল তাদেরকে না করে বেশিরভাগই কিন্তু যারা একদম সরকারি নয় এমন ধরনের BLO নিয়োগ করা হয়েছে, সেই অভিযোগ কিন্তু নির্বাচন কমিশনের কাছে এসেছিল। সমস্ত অভিযোগ যাতে না থাকে এবং স্বচ্ছতার সঙ্গে যাতে SIR এর কাজ সম্পূর্ণ করা যায়, এই বার্তা দেওয়ার জন্যই কিন্তু কমিশনের কর্তারা এবং তার সঙ্গে সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনিও বৈঠকে রয়েছেন, এবং দুধাপে এই বৈঠক রয়েছে। অর্থাৎ রুমা, বোঝাই যাচ্ছে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের সমস্ত দিকগুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে একেবারে তোড়জোড় তুঙ্গে। ধন্যবাদ তোমায় এই মুহূর্তে। শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন যে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। কি বলেছেন বিরোধী দলনেতা? দেখুন। পূর্ব অভিজ্ঞতা বলে 2002 সালে যে লাস্ট SIR হয়েছিল পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাদ গেছিল, এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ডবল ট্রিপল এন্ট্রিতে 16 লক্ষ নাম আমরা জমা দিয়েছি লোকসভা ভোটের আগে। 13 লক্ষ আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড করা হয়েছে যারা লোকসভা নির্বাচনের পরে মারা গেছেন, আধার ডিঅ্যাক্টিভেটেড। এই 16 প্লাস 13 29 লক্ষ নাম তো চোখের সামনে আছে। তবে বিহারে যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করেছে, রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল, তাই সেখানে 100% সফল হয়েছে। BLOরা নির্ভয়ে প্রাণকে হাতে রেখে বাঁচিয়ে তারাও বিহারের মতো SIR সব বুথে করতে পারবেন কিনা তারও আশঙ্কা আছে। কিন্তু তারপরেও আমি বলবো যে সঠিক SIR হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত।